এসেছি সেই হাজার হাজার মাইল দূর থেকে, তুমি আমাদের এইভাবে মনটা খারাপ করে দেবে বলো তো? দেখো, আসলে আমার কালকের ব্যাপারটা না থাকলে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই যেতাম। আসলে জানো তো, আমার না অনেক জিনিস খেলে অ্যালার্জি হয়, মানে ঝাল টক এসবে। তো তুমি সেগুলোকে অ্যাভয়েড করলে হয়ে গেল। আর মেঘ বৌদি, ইউ নিড নট বদার অ্যাবাউট ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশন কিরকম তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এই নীলদা, তোর বউ কি দারুণ গান গায় রে, ইউ আর রিয়েলি লাকি। সেটা তো আমি কখনো অস্বীকার করি না যে আই এম লাকি। এই নীল দাদা, ও কি তোকে গান গেয়ে ঘুম পাড়ায়? ওর গান গেয়ে ঘুম থেকে তোলে। গুড আইডিয়া মেঘ, এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়। রাজি? আরে ধুত, তোমরা এসব করো না তো। এই বৌদি একটু শোনো, শোনো না। বলছি নীলদা কি তোমাকে এইভাবেই জ্বালায়? শোনো না, আমি নিচে যাচ্ছি বুঝলে, তোমরা আলটিমেটলি যাবে কি যাবে না আমাকে ফাইনালি জানিয়ে দিও, কেমন? এই ময়ূরীদি, তুমি নিচে গেলে কি করে হবে? তোমার সিস্টার তো এখনো হাই বলেনি, তোমার কাজ ওকে কনভিন্স করানো। আচ্ছা, তোমরা তো কলকাতাতে আছোই কদিন, তাহলে আমরা নেক্সট উইক যাই, তখন না হয় নীলও যাবে। এই কি রে, এই কি নেক্সট উইকে ঠেলে নিয়ে যাবে নাকি ব্যাপারটা? মেঘ, মানে বৌদি বলছি যে ওরা তো আজকেই এসেছে, আজকেই যেতে পারলে ভালো হয় আর কি। গিনি, তুই বুঝছিস না ব্যাপারটা, আমি কিন্তু বুঝে গেছি। দাদা যাচ্ছে না বলে বৌদি যেতে চাইছে না। কি সুইট, কি প্রেম। একদম রবরে বানাদি জড়ি। আমি কিন্তু সেরকম কিছু ভেবে বলিনি। জড়ি যদি রবনেই বানাই হতো, তাহলে কি নীল দাদা ভাইও যেত না তোমাদের? সে তো নিমন্ত্রণটা স্কিপ করতে পারত। ওকে ডান। তাহলে আমি দেশমুখকে বলে দিচ্ছি যে আমার একা যাওয়া নিয়ে আমার বউয়ের অভিমান হয়েছে, আমি আমার বউয়ের অভিমান ভাঙাতে যাচ্ছি না। বলি কি কাণ্ড বলতো, দাদা ভাই থাকবে না জেনেই তো আজকে প্ল্যানটা করলাম, থাকলে তো। আমি কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত লজ্জা পেতে হবে না, আমি যাচ্ছি। যাই হোক, আমাকে এবার বেরোতে হবে, দে উইল বি ওয়েটিং ফর মি। আচ্ছা, আর একটা কথা, আজকে তোমাদের পুরো ট্রিট উইল বি অন মি। মেঘ, এক মিনিট একটু এদিকে শোন। এই কার্ডটা রাখো। এক্সকিউজ মি ম্যাডাম, আর কিছু লাগবে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের এখানে কিচেন আর 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, সো যদি কিছু অর্ডার দেন। এই, তোমরা কি আর কেউ কিছু নেবে? আমি ফুল। আমিও ফুল। ইস, নীলদার কার্ডটা তো ভেবেছিলাম আজ একেবারে লিমিট ক্রস করিয়ে দেবো। আরে তোমরা বলো না আর কি নেবে। থাক, দেখ কিরকম জোর করে বলছে, মনে মনে সেটকে আছে আর ভাবছে দিলিবালিরা কত খায়। এ বাবা, মোটেই না। আমি তো চাইছি তোমরা ক্রস করিয়ে দাও লিমিটটা। যেমন আসেনি তোমাদের সঙ্গে, তেমন ওখানে বসে বসে মেসেজ পাক আর বুঝো। থাক থাক, আমরা বরং ডেজার্টে চলে যাই। এখানে স্পেশাল ডেজার্ট কি কি আছে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের এখানে সবই স্পেশাল, সবই ভালো, তবে চিজ কেক আর টুটি ফ্রুটিটা আমাদের এখানে সব থেকে পপুলার। ওকে ফাইন, তাহলে সকলের জন্য ফ্রুটি ফুটি। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কি হলো মেঘ বৌদি? আর আমার না একটা কথা বলার আছে, তোমরা প্লিজ কেউ আমার টুটি ফ্রুটিটা খেয়ে নিও। সেই স্পয়েল স্পোর্ট হতেই হবে না তোমাকে, সব কিছুতেই নিজে আলাদা। না না না, সেরকম কিছু না, আসলে আমার ঠান্ডা জিনিসটা ঠিক সহ্য হয় না। মেঘ, তুই প্লিজ তোর অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা আবার শুরু করিস না। আচ্ছা মেঘ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, কেমন? আর শোন, সবার আনন্দ তুই পিটপিটানিতে নষ্ট করবি না। মেরে তো অনমোল রতন, তোমাদের খেলা আমি বুঝে গেছি। মেঘ যাতে কালকে গাইতে না পারে তার চেষ্টা তোমরাও করে যাচ্ছ। নাইস, ভেরি গুড। কিন্তু আমার এখন এখানে থাকা তো চলবে না।
মেঘ, এটা কিন্তু বাড়াবাড়ি। সেদিন তুমি বললে তুমি কোল্ড ড্রিঙ্কস খাও না, এরকম সব ঠান্ডা জিনিসের কথা তো তুমি বলোনি। মিনি, সেদিন তো কোল্ড ড্রিঙ্কস এসেছিল, তাই আমি কোল্ড ড্রিঙ্কের কথাই বলেছি। শোনো না, তোমরা খাও, আমি প্লিজ ডেজার্টটা স্কিপ করি। ঠিক আছে, তুমি তাহলে অন্য কিছু নাও, চিজ কেক নাও। তোর ভালো লাগে না? ঠিক আছে, তাহলে আমিও ডেজার্টটা খাবো না। আমিও খাবো না, ময়ূরীদিরটাও ক্যান্সেল করে দাও, আমরা না খেলে ও খাবে। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। বলছি আমাদের ডেজার্টের অর্ডারটা না ক্যান্সেল করে দিন। বাট ম্যাডাম, আরে প্লিজ তোমরা খাও না। না থাকবো, তুমি না খেলে খাবো না। এই ওর যদি গলার প্রবলেম থাকে ওকে ছেড়ে দে না। হ্যাঁ দিচ্ছি তো, ও খাবে না, আমরাও খাচ্ছি না। সর্বনাশ, তাহলে কি আমার গলা ইনফেকশন হয়ে গেল? কি হবে এবার, কি করব আমি এখন? ওদি, এই তো টুটি ফুটি এসে গেছে, বাহ। আচ্ছা, আজকে তো সবকিছু মেঘের অনারে, তাহলে ফার্স্ট স্কুপ ফর ইউ মেঘ। না না, কি করলাম আমি, কি করলাম? ছি ছি ছি, সেই সব গন্ডগোল করে ফেললাম। না না, আমাকে চেষ্টা করতে হবে, একটু গার্গেল করবো। আমি যতদূর জানি তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছো, তা সেই মেয়ে রেস্টুরেন্টে গিয়ে কি খাবে কি না খাবে সেটা দেখার দায় কি আমার, জাস্ট বিকজ আমি ওখানে ছিলাম বলে? কি বলছো তুমি? হ্যাঁ, আমরা ওকে বলেছিলাম আইসক্রিমটা খেতে, আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম, সেটা সত্যি কথা। দেখ, আমাদের খারাপ লাগছিল, একটা স্পেশাল ডেজার্ট যেটা আমরা সবাই খাবো, ও খাবে না, সো রিকোয়েস্টেড হার। দেখ দাদা ভাই, আইসক্রিমটা কেউ জোর করে ওর মুখে ঢুকিয়ে দেয়নি, আর ও জানতো না যে প্রোগ্রাম আছে, ওর গলা খারাপ হয়ে যেতে পারে। এই কথাগুলো কি আমাদের জানার কথা? না, তুমি দাদা ভাইকে বলছো না কেন যে তুমি লোভে পড়ে খেয়েছো ডেজার্টটা? লোভ হয়েছিল তোমার? মেঘ প্লিজ, তুই এখন এভাবে সবাইকে থামাবার চেষ্টা আর করিস না। আমি খুব ভালোভাবে জানি তুই নীলের কাছে গিয়ে চুগলিবাজি করেছিস, যে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি তাই জন্য ডেজার্ট খেয়েছি নীল। কিন্তু তুই এটা তো বলিস না যে তুই নিজের ডেজার্ট বাদে আমাদের প্লেট থেকেও খেয়েছিস। সেটা বলেছিস কি? বলিসনি তো? নীল বলেছো তোমাকে এটা? তাকে ডেকেছিস? ওই তো নাতবু এসে গেছে। আয় আয় নাতবু, এদিকে আয়। সুশীলা, তুই বাইরে যা, সব দিকে নজর রাখবি, দেখবি হুট করে যেন এই ঘরে কেউ চলে না আসে। তুই বাইরে গিয়ে না দুধটা ভালো করে টেনে দিবি। হ্যাঁ, আর কেউ যদি জিজ্ঞেস করে তো বলবি মেঘ দিদিমণি ওই গা খুব ম্যাচ ম্যাচ করছে, তাই ঠাম্মির ঘরে শুইয়ে রেখে দিয়েছে। ও নাতবু, দাঁড়িয়ে রইলি কেন? দরজায় ছিটকিনিটা লাগিয়ে এদিকে আয়। চট করে হাঁ করে 8টা বড়ি খেয়ে নে তো, নে ধর। চুপ, দম কথা বলবি না, যা বলছি করে যা। আগে ওটা খা, তারপর আমার মতলবটা বলছি। এটা খেয়ে দেখ তো, বেশি গরম নেই তো? এবার চোচো করে খেয়ে নে সবটা, আর খুব করে জল খা,
তোকে কিন্তু আমি রাতের মধ্যেই চাঙ্গা করে দেবো, তুই যদি বাবা আমার ঠিক ঠিক কথা শুনিস। হবে না ঠাম্মি, কিছুই হবে না। আচ্ছা, চেষ্টা করতে দোষ কি? ছেলেবেলা থেকে তো হাজার টোটকা দেখেছি, যদি এতে উপকার হয় হলো, নাহলে হবে না। কিন্তু যা এখানে আছে তাতে উপকার ছাড়া অপকার কিছু হবে না। কি রে, করবি তো চেষ্টা? নি, এবার ওটা খেয়ে নি। ওর দিদি। তার দিদি? তো তাকে আনুনি? কি যেন নাম বইয়ের? মেঘ, মেঘ গাঙ্গুলি। ওর আজকে শরীরটা একটু খারাপ হয়েছে তাই। ওর সঙ্গে তো তোমার ভাসুরপোর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? গান শুনতে এসছো, গানটা শোনো না। ধুর, ভালোই লাগে না। বৌদি শিওর এই কম্পিটিশনটা জিততে পারত। কি যে করলো না। তুই একটু বেশি বৌদি ভক্ত হয়ে যাচ্ছিস না? গান শোনার না হলে চলে যাও না তোমরা। লাল তো ভুল কিছু বলেনি, কিন্তু কিছু করার নেই রে মেয়ে। তোর আজ আর সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়া হলো না, সবার প্রশংসা কুড়ানো হলো না। আজকে সকালেই ওর নামটা কাটানো হয়েছে। তা আমি জানি বাবা, সে তো তখনকার অবস্থার জন্য। কাজল যে বলল ওর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, তাহলে এখন গান গাইবে কি করে? গাইতে না পারলে কি আর আমি ওকে নিয়ে আসতাম? আপনি তো জানেন ও পাড়ার বউ, এখন স্টেজে উঠে যদি বেসুরো গায় তাহলে লোকে হাসাহাসি করবে, সেটা আমাদেরও ভালো লাগবে। সেই সুযোগ কেউ পাবে না, সেই গ্যারান্টি আমার। কিন্তু এখন একজন নতুন পার্টিসিপেন্ট, মানে আমি কি করে এন্ট্রি করাবো? তোমরা যে নামটা কেটে দিয়েছিলে সেটা মুছে দিলেই তো হয়ে যায়। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। ও বাবা, আমাকে যে দেখলে চলবে না, করতেই হবে। আমি বললে তারা ফেলতে পারবে না। বুড়ো হওয়ার সুবিধে অনেক। চলো চলো। ওইখানে আবার কি হলো? দেখো, পাড়ার প্রোগ্রাম তো, হয়তো কাউকে ফার্স্ট করতে বলছে পাড়ার দাদারা। ঐকতান আয়োজিত আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী সৌনক চট্টোপাধ্যায়। শ্রীজ
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো। মেঘ, তুমি যদি আমার কথাটা না রাখো তাহলে আমি বুঝবো যে ওই পরীক্ষার ব্যাপারটায় তুমি আমাকে মন থেকে মাফ করো। সবসময় নিজের জেদ বজায় রাখতে হয়, তাই না? আর সবসময় আমাকে প্যাচে ফেলতে হয়। তবে কি মেঘ, তুমি মাফ করোনি আমাকে সেদিনের ভুলের জন্য? কি ব্যাপার বলো তো সুখেন, এরা সব গেল কোথায়? স্যার হসপিটালে গিয়ে একবার দেখবেন। ফোন তো করলাম, ওখান থেকে ওর শ্বশুর শাশুড়িরা সব বেরিয়ে গেছেন। আর মেঘ ওখানে থাকলে ওরা তো আমাকে বলতো। কি ব্যাপার বুঝতে পারছি না তো। নীলের ফোন বন্ধ, মেঘের ফোন বন্ধ, ওরটা কি? মেঘ সুস্থ আছে তো? ত্রিদীপ বাবুকে একবার ফোন করবো। সৃজন ছন্দে। আচ্ছা, গান তো শেষ হয়ে গেছে, এবার যাবো তো আমরা? তোর না বড্ড অধৈর্য, বুঝতে পারছিস তো? আর এতক্ষণ বসে আছি, কে জিতো সেটা দেখে যাবো না? এ কথা ঠিক যে দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু ওই যে রবি ঠাকুর বলেছেন, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। এটা গানের সঞ্চারী। গানের একবার সূচনায় বলছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মানে আগের শিল্পী শেষ শিল্পী ছিলেন না। আমাদের শেষ শিল্পী মঞ্চে আসতে এখনো বাকি আছে। আমাদের শেষ প্রতিযোগী মেঘ রায় গাঙ্গুলি। এই সুখেন, গাড়ি থামাও। আমি মেঘ রায় গাঙ্গুলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেঘের কিন্তু আমাদের সবাইকে এভাবে টেনশনে রাখাটা ঠিক হয়নি একদম। যাক, ওই টেনশন ফেনশন নিয়ে আমি এখন আর ভাবছি না। নাম ঘোষণা করার পর থেকে আমি তো ভাবছিলাম যে আমাদের বাড়ির প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশে যাবে। যাক, সেটা যে হয়নি, এটাতেই আমি খুশি। আমার কিন্তু অবাক লাগছে। অবাক হবার কি আছে? ও গানটা যে ভালো গায় সে বিষয়ে তো কোনো দ্বিমত নেই। যখন নাম দিয়েছিল আমি জানতাম ভালো পারফর্মও করবে, কিন্তু গলার ওই রকম অবস্থার পর এরকম পারফরমেন্স, সেটা তো তারিফের। মা, তোমার কথা আমি বুঝতে পারছি না। তুমি তো আপত্তি করেছিলে ওর গান গাওয়া নিয়ে, এখন তুমি ওর তারিফ করছো। বোধহয় ভুলে যাচ্ছ, আমি ওকে বলেছিলাম পার্টিসিপেট করছো যখন, তখন বাড়ির নাম দিবই না। আই এম হ্যাপি যে ও সেই কথাটা আমার রেখেছে। কি মনে হচ্ছে বলতো, ফার্স্ট হবে? একটা কথা কিন্তু পরিষ্কার, আজ সকাল থেকে মেঘ গলার ব্যথাটা নিয়ে পুরোটা নাটক করেছে। একটা স্রেফ মিথ্যে নাটক। যদি কম্পিটিশনে খারাপ করতো তাহলে সবাই বলতো আহারে গলায় ব্যথা ছিল। মূর্খের মতন কথা। এটা যদিও যেতে, ওর সঙ্গে কিন্তু থাকা যাবে না। এটা যেন না হয় ঠাকুর, এটা যেন না হয়। আমার মনে হয় এখানে উপস্থিত সকলে ইতিমধ্যে আন্দাজ করেই ফেলেছেন যে আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান কে পেয়েছে। গানের একটু কান থাকলেই সেটা আন্দাজ করে নেওয়া সম্ভব। মেয়েটি কেবল তার গানের দক্ষতা দিয়েই নয়, তার না হারার মানসিকতা দিয়েও আমাদের জিতে নিয়েছে। ছোটবেলা থেকে আমরা একটা কথা বহুবার শুনেছি, খাদের ধার থেকে ফিরে আসে।
সেই অভিজ্ঞতাটা আমরা যে বাস্তব জীবনে খুব একটা ফেস করি তা নয়, কিন্তু এই মেয়েটি এখানে সেটি ফেস করেছে। আজকে তার গলা পুরোপুরি পরিষ্কার ছিল না। লাল থাম তো, আরে বাবা পুরোটা বলতে দে। নীল, নীল কোথায় তুমি? নীল, আমি যে তোমাকে একবার দেখতে চাই, কোথায় তুমি? মেঘ, আমায় আবার হারিয়ে দিয়েছো তুমি, আবার। আর আমি আজ হেরে গিয়ে খুশি। আজ যে পারফরমেন্সটা সে এখানে দিয়েছে সেটাকে একটি অতি মানবিক এফোর্ট বলে আমরা মনে করি। আমরা আপনাদের টেনশন আর বাড়াবো না। আজকের প্রতিযোগিতার বিজয়ী মেঘ রায় গাঙ্গুলি। তার কণ্ঠ লাবণ্যে আমাদের প্রাণ আজ পূর্ণ হয়েছে। মেঘ, মেঘ আবার আবার তুই আমার এত চেষ্টা সব নষ্ট করে দিলি। কংগ্রাচুলেশনস। বোনের জন্য গর্ব হচ্ছে না? হ্যাঁ, হবে না জেঠুমনি? খুব প্রাউড ফিল করছি আমি মেঘের জন্য। আসলে অনেক ভালোর মধ্যে একজন সবচেয়ে ভালো থেকেছে, আর আজ সেটা ছিল মেঘ। ওর গানের মধ্যে সেই এক্স ফ্যাক্টর, সেই কাটিং এজটা ছিল যা আজকে ওকে সবার থেকে আলাদা করে দিয়েছে এবং আমাদের ধারণা ভবিষ্যতেও দেবে। আমরা চাইবো এমন দিনই যেন ওর জীবনের রোজ আসে। মেঘ, তুমি চলে এসো মঞ্চে। আমরা এখানে। বৌদি, চট করে তোমার হাতের ওই মিষ্টান্ন ভান্ডার থেকে এই ব্রাহ্মণকে অর্ধেক দান করে পুণ্য অর্জন করো। এই পইতে পড়ে না, নিজেকে আবার বামুন বলছে। চেনা বামুনের পইতে লাগে না, জানো না ডার্লিং? না, ও প্রথম নীলকে খা। ঠাম্মি, নীল কমলের আগে কিন্তু লাল কমল জাগে। এই লাল নীলের ঝামেলায় না গিয়ে আমার মনে হয় ঠাম্মিকেই সব থেকে আগে দেওয়া উচিত। একেবারে ঠিক কথা বলেছে। আজকে ধন্বন্তরী প্রথম মিষ্টিটা খা। জাস্ট নিতে পারছি না আমি আর। যেটা চেয়েছিলাম না হোক, ঠিক সেটাই হলো। ও সেন্টার স্টেজে আর আমরা সবাই এক্সট্রা। এটা কিন্তু ঠিক না বাবা, আমি আগে বললাম। তাতে কি হয়েছে? মেঘ, যাও মাকে আগে মিষ্টি খাও। কি যে আপনারা বলছেন বৌদিকে দিতে? মানুষটার তো দুখানাই হাত, দুটো হাতই তো জোড়া, কি করে দেবে কাউকে কিছু? এই দেখো, আসল জিনিসটা আসল লোক ঠিক দেখেছে। মেঘ, নাও সকলকে নিজের হাতে মিষ্টি খাওয়াও। খাও খাও, একটা খাও। খেলে যত না ক্ষতি হবে, না খেলে শোক তার চেয়ে বেশি হবে। মেঘ, এভাবে জেঠিমনিকে মিষ্টি দিলে জেঠিমনি খাবে কি করে? দাঁড়া, আমি একটা প্লেট নিয়ে আসি। না, লাগবে না। অনিন্দবাবু, আপনি যে মেঘের প্রতিযোগিতামূলক গানের বিষয়ে এতটা সিরিয়াস সেটা আমি জানতাম না। আর মেঘ,
তুমিও যে কম্পিটিশনের ব্যাপারে এতটা সিরিয়াস হবে আর এতটা এফার্ট দেবে সেটাও আমি ভাবিনি। না না, আমি কিন্তু খারাপ ভালো কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা হলো তোমাকে বোঝার ব্যাপারে না আমার সবসময় একটা গ্যাপ থেকে যায়। তোমাকে আমি প্রতিবারই যেটা ভাবছি ফাইনালি গিয়ে দেখছি যে না, তুমি সেটা নাও। এ দুটোই এগিয়ে নিয়ে যাওয়ার মতো স্বপ্ন, তবে আমি চাইবো ও সেটাই করুক যেটা ওর ইচ্ছে। অরিন্দবাবু, আমার মনে হয় মেঘের ক্যারিয়ারের ব্যাপারে ওর সিদ্ধান্তটা যেমন আপনি ওর উপর ছেড়ে দিচ্ছেন, আপনি ওর জীবনের সিদ্ধান্তটা যদি আপনি ওর উপরে ছেড়ে দিতেন, ওকে ফোর্স না করে। রেয়ান, আমি তোর বাবা। আমি যখন দেখি যে একটা সিদ্ধান্ত বা একটা গন্তব্যের সামনে গিয়ে ও দ্বিধা করছে, তখন তাকে তো ঠিক দিকটা আমি দেখিয়ে দেবই, প্রয়োজনে গন্তব্যের দিকে একটু ঠেলেও দেব। মীনাক্ষী, হোয়াটস দ্য ম্যাটার? কি হলো হঠাৎ? কোন কথা থেকে কোথায় চলে যাচ্ছে? আরে আজকে একটা খুশির দিন। আসতে পারি? এরা এখানে কেন? এবার থেকে কি এরকম ভাবে হুটহাট করে এরা বাড়ি চলে আসবে নাকি? মেঘ, এটা তোমার জন্য। তুমি আজকে যা গান গেয়েছো তার কোনো তুলনা নেই। এটা পাও। থ্যাংক ইউ। ত্রিদীপ দা, দেখবেন মেঘ যেন ওই রিয়েলিটি শোতে নাম দেয়, এটা আপনার দায়িত্ব। আর মেঘ, তুমি আজকে আমাদের পুরো পাড়াকে গর্বিত করেছো। তুমি যখন ওই শোতে গান গাইবে না, তখন আমাদের পুরো পাড়া তোমার ওই গলা ফাটাবে। ক্লাবের বাইরে আমরা একটা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেবো, সবাই মিলে একসঙ্গে দেখব। আচ্ছা ত্রিদীপ দা, আসি, ভাস্কর আসি, বৌদি এলাম। আচ্ছা, তোমাকে কিন্তু রিয়েলিটি শোতে দেখতে চাই আমরা, ঠিক আছে? এলাম। আচ্ছা, আমার না ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, কিছু মনে করবেন না, এক্সকিউজ মি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসো। আপনি বসুন না। আজকে আর বসবো না, অনেক রাত হয়েছে। ময়ূরী, চলো আমরা ফিরি। চলি রে। আর শোন, যে যাই বলুক ওই রিয়েলিটি শোতে কিন্তু নাম দিবি, কেমন? মেঘ, এ বাড়িতে তোর পায়ের নিচের মাটি চিরকাল এমন ঝুরঝুরে হয়ে থাকবে। যতদিন জেঠিমণি আমাকে তোর আগে রাখবে, তোর এ বাড়িতে পার্মানেন্ট জায়গা পা। আসলে নীল, কি বলতো, তুমি না আমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছো না, কারণ তুমি তো নিজেকে সময়ই দাও না আমাকে বোঝার, আমাকে বিশ্বাস করার। তার আগেই হুট করে বিয়েটা করে ফেলেছো। সকাল থেকে আমার গলা খারাপ হলো, আর অমনি তুমি ধরে নিলে যে আমি আমার গলাটা ইচ্ছে করে খারাপ করেছি, গাইবো না বলে। কি সহজেই ধরে নিলে সবটা, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো না। তোমার মনে রয়েছে একটা অদ্ভুত রাগ, একটা অদ্ভুত অবিশ্বাস, যেটা রিমোটেস্ট কোনো ইন্ধনেই জ্বলে ওঠে, আর সেটাই তোমার সমস্ত অ্যাক্টিভিটি লিড করতে থাকে, তোমাকে চালিত করতে থাকে। তুমি আজ সকাল থেকে গৃহত্যাগ করলে, নাকি তোমার বউ নাকি ইচ্ছে করে গলা খারাপ করেছে। নীল, তুমি বুঝতে পারছিলে না যে গলায় ওই যন্ত্রণায় আমার কষ্ট হচ্ছে? একটা মানুষ যখন গলার যন্ত্রণায় ওইভাবে কষ্ট পায়, তোমার একবারও মনে হয়নি যে সেটা ইচ্ছাকৃত হতে পারে না? নীল, একটা মানুষের গলায় এরকম ব্যথা হলে না, সে ঢোক গিলতে পারে না, তার জল খেতে অব্দি কষ্ট হয়। আমার সেই কষ্টটাই হচ্ছিল। আই ওয়াজ ইন পেইন। তোমার একবারও মনে হয়নি না যে অতটা কষ্ট পাচ্ছে, তার কষ্টটা না বাড়িয়ে তার পাশে থাকা যায়? মনে হয়নি বল? মেঘ, আমি অন্ধ হয়ে গেছিলাম রাগে, আমি ভুল বুঝে। একবার তো নয় নীল, বারবার তুমি আমায় ভুল বুঝেছ, রাগে অন্ধ হয়ে গেছো, আর তোমার চোখ ফোটাবার দায় হয় আমার। নীল, তুমি ছাড়া বাড়ির কেউ কিন্তু আমাকে এটা বলে অ্যাকিউজ করেনি যে আমি ইচ্ছে করে আমার গলা খারাপ করেছি, শুধু তুমি করেছো। আচ্ছা ধরো
আমি ইচ্ছে করে যদি গলা খারাপ করতাম তাহলে আমার মনের মধ্যে কি থাকতো নীল? যবে থেকে আমি তোমায় হ্যাঁ বলেছি তবে থেকে কিভাবে গানটা না গাওয়া যায় আমি সেই প্ল্যান করতাম। আমি তো সারাক্ষণ গানের রেওয়াজ করতাম না, যেটা আমি করেছি। ভোরবেলা উঠে গানের রেওয়াজ করেছি, ইউনিভার্সিটি থেকে ফিরে গানের রেওয়াজ করেছি। তুমি কি বলতে চাইছো সেটা শুধুমাত্র লোক দেখানো? সরি, এত প্ল্যান, এত স্কিমিং এসব না আমি পারি না। তুমি যদি মনে করে থাকো যে এই এত কিছু প্ল্যান, স্কিমিং এসব করার মতন বুদ্ধি আমি ধরি, তাহলে আবার বলছি, দেখ নাতবু, আমার নাতির একটা দোষ আছে, ওই তলিয়ে না ভাবার দোষ। দুম করে কিছু একটা করে বসে, তারপর সেটা ভুল হলে হাও মাও করে সেটা নিয়ে ঘুরে বেড়ায়। তুই তো আমার বোঝদার নাতবউ রে, আমার নাতিটাকে একটু মানুষ করিয়ে দে না। আর একটা কথা বলি জানিস, তোদের বাবু একটু দুজনের বাইরে যাওয়ার দরকার আছে। সেই বিয়ে হওয়ার পর থেকেই তোরা বাড়ির মধ্যে আটকে পড়ে রয়েছিস, ওই বাড়ির কুটকাচালির মধ্যেই আটকে গেছিস। সবাইকে বাদ দিয়ে তোদের দুজনের যে জগৎ, সে স্বাদ তোরা এখনো পাসনি, আর সেটাই সব থেকে বেশি জরুরি। ফোনাতবো, যাবি তো? দেখো, তোমার সাথে কথায় তো আমি জিততে পারবো না। মেঘের যদি একবারও মনে হয় যে এই বেড়াতে যাওয়াটা এক ধরনের ঘুষ, ও কিন্তু মেঘে বসবে। আমার মেয়ে কিন্তু উৎকোচ গ্রহণ করবে না। আঙ্কেল, এখন আমি বেশ বুঝতে পারছি মেঘ গোটাগুটি আপনার মেয়ে। ও ঠিক এই কথাটাই আমাকে বলেছে। অনেক কষ্টে ঠাম্মি ওকে যেতে রাজি করিয়েছে। ও বলেছে তো এই কথা? দ্যাটস লাইক মাই ডটার। আচ্ছা আঙ্কেল, আমাদের তো পাহাড়ে যাওয়ার কথা হয়েছিল, আমি শুধু জায়গাটা বদলে ফেলেছি। অনেস্টলি স্পিকিং আঙ্কেল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে বারবার একটার পর একটা ঘটনা, আর সেখান থেকে ভুল বোঝাবুঝি, এগুলোর থেকে আমাদের দুজনেরই কোথাও একটা বেরিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি। আর হঠাৎ করে টিকিটটা অনেকটাই ডিসকাউন্টে পেলাম, তাই নিয়ে নিলাম। বেশ করেছো, কিন্তু পাসপোর্ট তো আমার কাছে, ওটা কি পাঠিয়ে দেবো না তোমরা আসবে? না না, আমরা গিয়ে নিয়ে আসবো। ভেরি গুড আঙ্কেল, রাখলাম এখন। ওকে ওকে। বুঝলে মধুমিতা, মেঘ আর নীল একটা দারুণ হানিমুনে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু এটা শুনে তুমি যে কি করে আনন্দ পাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আমাদের মেয়ে একটা ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছে, আনন্দ করবো না? ভাবি, হ্যাঁ মেঘ আর নীল ইউরোপ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, কিন্তু একটু খুঁতখুত করছে আমার। এত দূরে যাচ্ছে, এত কম সময়ের জন্য যাচ্ছে, কতটুকুই বা দেখবে। ভাবি, আমি খুবই এক্সাইটেড, আমি খুবই খুশি, খুব ভালো লাগছে আমার, খুব ভালো। বলছি ভাবি, আমি একটু মেঘের কাছে যাই আজকে। তুমি গিয়ে কি করবে? বারে, ও তো একা কিছুই ম্যানেজ করতে পারবে না ভাবি, জানোই তো। ওই ওখানে যেতে গেলে কি কি নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেসব কিছুই তো ভেবে দেখবে না তোমার ছোট মেয়ে। তারপর দেখা গেল ওই শিলিগুড়ি যাওয়ার জামা কাপড়ই নিয়ে চলে গেল, তাই না? মা, আমি চট করে রেডি হয়ে বেরোচ্ছি, কেমন? হ্যাঁ। মেঘ ইউরোপ ঘুরতে যাবে, হানিমুন, আর আমি এই কলকাতায় বসে বসে ওর তোলা ভিডিও দেখব? না না না, সেটা হতে পারে না। সেটা কি করে হবে? কি করব আমি? পাসপোর্টটা গায়েব করে দেব? না, এখনই কিছু করব না। যা করার শেষ মুহূর্তে করব। ও নাচুক না, যাওয়ার জন্য নাচুক, ধাপে ধাপে নাটক ক্লাইম্যাক্সের দিকে যাক। ওই যে মেঘ ঘুরতে টুরতে যেতে তো পছন্দ করে না, ওই টাইপের মেয়েই না। প্যাকিংও করতে জানে না ঠিকভাবে, তাই এসব আমাকেই করে দিতে হবে। সরি। আর মেঘ, আমি কি বলছি, যেহেতু টাইম বেশি নেই, তো আমরা তাড়াতাড়ি লিস্টটা রেডি করি, দিয়ে আজই শপিং সেরে ফেলি, কেমন? দেখ, অত শপিং এর দরকার নেই, আমার অলরেডি অনেক গরম জামা আছে দিদি ভাই। বোকা, হ্যাঁ? ওই গরম কাপড়ে তোর কিচ্ছু হবে না ইউরোপে, বিশ্বাস কর। এই নীল, শোনো না, এই ও না গেলে না যাক, আমি আর তুমি গিয়ে ও শপিংটা করে আসি, চলো।
উপস, আমি তো জানি আমার প্রেজেন্সে আবার তোমার অ্যালার্জি হয়। এসব কথা আবার কেন হচ্ছে? দেখ দিদি ভাই, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা 3 জন মিলে বেরোই, তারপর তোরা দুজন আমায় বাড়িতে ড্রপ করে দে। আমার পাসপোর্টটা নেওয়ার আছে, কটা জামা কাপড় নেওয়ার আছে। আর নীল, তোমরাই না হয় কটা গরম জামা নিয়ে নিও আমার জন্য। আমার তো এমনিও শপিং করতে ভালো লাগে না, তোমরাই করে নিও। আর দিদি ভাই দেখ, যদি শপিং করারই হয় 1-2 গরম জামাই নিস, কেন বলতো? বাকিগুলো সব পরে পরে নষ্ট হয়। ঠিক আছে মেঘ, কিন্তু নীল কি যাবে আমার সঙ্গে? কেন যাবে না? নীল, তুমি যাবে তো ওর সঙ্গে? ঠিক আছে, তোমরা রেডি হও, আমি নিচে ওয়েট করছি। মেঘ, তোর হানিমুনে আমি বাজার সরকারের রোল প্লে করব, আর তুই নীলের সঙ্গে হানিমুন করবি? তুই সিরিয়াসলি সেটা ভাবছিস? দিদি ভাই, আবার তুই এত ভালো হচ্ছিস কেন বলতো? আমার যে ভয় করতে শুরু করেছে। কেন আমার মন বলছে যে তুই এই হানিমুনটায় কিছু ঝামেলা করতে এসেছিস। ঠিক আছে দিদি ভাই, এবার আমিও সাবধান হলাম।